আমরা এরপর যে ম্যাট্রিক্স নির্ণায়কের অধ্যায়ের আমাদের ম্যাট্রিক্স শেষ। এখন আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। নির্ণায়ক নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে তোমাদেরকে জানতে হবে নির্ণায়কটা কী। আমরা অলরেডি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, আমরা বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। এর মধ্যে একটা টাইপের ম্যাট্রিক্স ছিল, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স কী ছিল? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সটা কী ছিল? যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এ ইকুয়াল টু যদি এ আই জে, আমরা এ আই জে সম্পর্কে যথেষ্ট পরিমাণে কোনো আইডিয়া আছে, আশা করি বুঝতে পারছো। আইটা হচ্ছে সারি, যেটা হচ্ছে কলাম। এখানে যদি আমাদেরকে এম এন কমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং এখানে যদি এম ইজ ইকুয়াল টু এন হয়, এম ইজ ইকুয়াল টু যদি এন হয়, তখন আমাদের এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? বর্গ ম্যাট্রিক্স থেকে আমাদের নির্ণায়কের মান। আর আমি এক কথা যদি বলতে চাই যে নির্ণায়কের কাজটা কি? নির্ণায়কের কাজটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। আমরা এই যাবৎকালে যত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, সকল ম্যাট্রিক্সেই দেখছি যে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ করছি তাহলে একটা ম্যাট্রিক্স আসছে, দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করছি তাহলেও একটা ম্যাট্রিক্স আসছে। তাহলে এক্স্যাক্টলি একটা ম্যাট্রিক্সের মান কিন্তু আমরা স্পেসিফিক পাই নাই। ঠিক আছে? একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু আমরা কি করি নাই, ম্যাট্রিক্সে পাই নাই। ওই যে ম্যাট্রিক্সটা আছে, সকল ম্যাট্রিক্স না, শুধু বর্গ ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক নির্দিষ্ট মান নির্ণয় করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে বলা হয় নির্ণায়ক। মানে হচ্ছে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। ক্লিয়ার? তাহলে একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করার জন্য এখানে যে কোনো টাইপের ম্যাট্রিক্স হলে হবে না। যেরকম আমরা কিন্তু মেইনলি দুইটা শেপটের ম্যাট্রিক্স দেখছি। একটা শেপ ছিল হলো আয়তাকার শেপ। এই হচ্ছে আমাদের একটা আয়তাকার শেপ। আয়তাকার শেপটা কীরকম হয়? সারি এবং কলাম সমান হয় না। সারি কলাম কি হয় না? সমান হয় না। যেরকম এটা 2/3 একটা ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স। আর এটা যদি আমাদের এরকম হইতো যে ধরো 0 1 2, এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। 2/2 ম্যাট্রিক্স হইতে পারে, 4/4 ম্যাট্রিক্স হইতে পারে, 5/5 ম্যাট্রিক্স হইতে পারে, মানে যে কোনো বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমাদের শুধু আয়তাকার ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করা পসিবল হয় না। আয়তাকার ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করা পসিবল হয় না, আর শুধু বর্গ ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করা যায়। শুধু বর্গ ম্যাট্রিক্সের মানটা কি করা যায়? নির্ণয় করা যায়। এখন কেন আয়তাকার ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, আর কেন শুধু বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায়, এটা আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যেহেতু আলোচনায় আসছে, আলোচনা করতে করতে আমরা ধারাবাহিকভাবে আশা করি সেটা বুঝে যাব। ওকে, তাহলে যেহেতু আমাদের একটা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায়, আমরা যেহেতু এখন নির্ণায়ক নির্ণয় করব, আর নির্ণায়কের হচ্ছে একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করা, আর সেই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে আসো আমরা একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি, যে একটা বর্গ ম্যাট্রিক্সের মান কীভাবে নির্ণয় করতে হলে আমাদের কী কী প্রয়োজন বা কীভাবে আমরা মানটা নির্ণয় করব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। এ একটা ম্যাট্রিক্স, নাম যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, নাম আমরা দিচ্ছি এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি স্পেসিফিক আমরা লিখি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, আমরা যদি mn = 3 নিয়ে নিই, মানে একটা 3/3 আকারের ম্যাট্রিক্স নিলাম। আচ্ছা, প্রথমে 2/2 আকারের ম্যাট্রিক্স নিলাম, যে mn = কত? 2, মানে একটা 2/2 আকারের ম্যাট্রিক্স আমরা নিচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে লিখতে পারবো? এই ম্যাট্রিক্সটাকে লিখবো হচ্ছে হলো এরকমভাবে, যেরকম A11, A12, A13। ঠিক আছে? A13, এ কত? সরি 13 কেন, A12, A21 হবে, সরি A21, এ হচ্ছে 22। এই একটা বর্গ ম্যাট্রিক্স আমরা নিচ্ছি, যে এই বর্গ ম্যাট্রিক্সের কি নির্ণয় করব? মান নির্ণয় করব। আচ্ছা, এখন এখানে আমাদের আই যে আমরা বলছিলাম যে mn = 3, আর আমরা আইজের লিমিটটাও আমরা দেখছিলাম। যেহেতু mn = 3, তাহলে আই যে কত? না সরি, mn যেহেতু 2 পর্যন্ত নিচ্ছি, আয়ের মানটাও 2 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, 1 থেকে 2 পর্যন্ত। আর জে এর মানটাও 1 থেকে 2 পর্যন্ত। এটা আমরা ফার্স্টে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স যে পরিচয়, সেই ম্যাট্রিক্সের পরিচয় আমরা ফার্স্ট লেকচারেই বা অথবা সেকেন্ড লেকচারে আমরা আলোচনা করছি, প্রয়োজনে দেখে নিতে পারো। আর এখান থেকে আমরা যে A11, A12, এটা এখন এটা ইকুয়াল টু, মানে এটা সমান সমান একটা ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি তোমাদের। আচ্ছা, পরে ধরে নিই। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে, এটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে কী করতে হবে? প্রথমে নির্ণায়কে প্রকাশ করতে হবে। এখন একটা ম্যাট্রিক্সকে কীভাবে নির্ণায়কে প্রকাশ করব? ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করতাম? আমরা কিছু সারি, কিছু কলামকে সুসজ্জিতভাবে সাজাইতাম। সেটাকে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, অথবা দুই পাশে দুইটা কি উলম্ব 4টা রেখা দ্বারা আবদ্ধ করলে যে ম্যাট্রিক্সটা পাইতাম, যে আকারটা পাইতাম, সেই আকারটাকে আমরা কি বলতাম? ম্যাট্রিক্স বলতাম। ঠিক এই ম্যাট্রিক্সের যে সারিগুলা, কলামগুলো সেম টু সেম থাকবে, কোনো পার্থক্য হবে না। এই সারি কলামগুলো নিয়ে মনে করো যে A11, A12, মানে এখানে সারি কলাম যা যেভাবে আছে কোনো পার্থক্য নাই। 21, কত? 22। ঠিক আছে? এই সারিগুলো আমরা নিলাম, একটা সারি, একটা সারি, একটা কলাম, একটা কলাম।
মানে ওইখানে সারি কলম যা ছিল এখানেও সারি কলম সেভাবেই থাকবে। থাকার পরে শুধু পার্থক্য হচ্ছে দুই পাশে দুইটা আমরা উলম্ব রেখা দেব, দুই পাশে দুইটা উলম্ব রেখা, মানে হচ্ছে এই যে মডুলাসের মতন বিষয়টা কি মডুলাসের মতন, যে দুই পাশে দুইটা উলম্ব রেখা দিব, রেখা দ্বারা আবদ্ধ করব। আবদ্ধ করলে যে আকারটা আসবে এই আকারটা কি বলা হবে একটা নির্ণায়কের আকার। এটাকে আমরা নির্ণায়কে এভাবে প্রকাশ করব। একটা ম্যাট্রিক্সকে যদি আমরা নির্ণায়কে প্রকাশ করতে চাই তাহলে সে কী করবো, ওই ম্যাট্রিক্সের সারি কলামগুলোকে সেম টু সেম নিয়ে আসবো, যে সারিতে যে অবস্থানে যে বুকটি আছে সব ঠিক থাকবে, খালি জাস্ট আমরা স্টার্ট ব্র্যাকেটের পরিবর্তে কি করব, দুই পাশে দুইটা রেখা টানবো। এখন এই ম্যাট্রিক্সটার নাম ছিল এ, এই নির্ণায়কের নাম কিন্তু আর এ হবে না, এটাকে আমরা একটা নির্ণায়কের নাম এই থাকবে, কিন্তু সাইডটা কী করতে হবে, একটা এই মডুলাস চিহ্নটা বা উলম্ব রেখাটা তোমাদের দুই পাশে দুইটা কি দিতে হবে। এটা এক্স্যাক্টলি মডুলাস না, মানে মডুলাসের মতো না আর কি, বুঝতে পারছো, দেখতে মডুলাসের মতো কিন্তু মডুলাস না। জাস্ট দুইটা রেখা দুই পাশে কি করা হয়েছে, কারাল উলম্বভাবে টান দেওয়া হয়েছে, এবং এটা দ্বারাই কি করা হয়েছে, আমাদের সারি কলামগুলো বা বুক্তিগুলোকে আবদ্ধ করা হয়েছে। আবদ্ধ করার পর যে আকারটা আসছে এই আকারটাকে বলা হয়েছে এই ম্যাট্রিক্সের একটা নির্ণায়কের আকার। ওকে, এভাবেও প্রকাশ করা যায়, এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এটা এভাবে লেখা যায়, যেরকম নির্ণায়কের আমাদের ইংলিশ যে উচ্চ বানানটা সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের যে এভাবে লেখা যায়, যে ধরো যে ডিটারমিনেন্ট ডিইটি অফ এ, ডিইটি অফ এ, এভাবেও এটাকে লেখা যায়। আবার কোনো কোনো রাইটারের বইয়ে সেটাকে শুধু ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, মানে হচ্ছে মনে করো যে এটাকে শুধু তুমি কি করলা, ডি দ্বারা প্রকাশ করে দিলা, মানে হচ্ছে ডিটারমিনেন্ট। ঠিক আছে, একটা নির্ণয়কে শুধু ডি দ্বারাই ওনারা প্রকাশ করছে। তাহলে এই তিন ওয়ে থেকে যে কোনো ওয়েতে তুমি প্রকাশ করতে পারো, মানে মানে নামে ডাকতে পারো যে একটা নির্ণায়ক ডিটারমিনেন্ট। সচরাচর আমাদের এগুলো কোনো নামে ডাকা হয় না, খালি ম্যাট্রিক্সটাকে এই আকারই লেখা হয়। ঠিক আছে, এই আকারই লেখা হয়, প্রচলিত বইগুলোতে এভাবেই আছে। প্রয়োজন বোধে কোথাও আমাদের এই যে মডুলাসে অথবা মডুলাস না, এই যে এদ একটা কারা হলো মডুলাসের মতন, আরেকটা হচ্ছে ডিটারমিনেন্ট ডি দেওয়া হয়, আবার কোথাও ডিটি লিখে ডিটি অফ এ লিখে এভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে প্রয়োজন বোধে। ঠিক আছে, কিন্তু এভাবেও প্রকাশ করা যায়। ওকে, তাহলে আমাদের এই নির্ণায়কটাও কিন্তু এখন কি আকারে আছে, 2/2 আকারে আছে। এই নির্ণায়কটা কি আকারে আছে, 2/2 আকারেই আছে, কারণ যেহেতু আমাকে এই ম্যাট্রিক্সটা কি আকারে ছিল, 2/2 আকারে একটা ম্যাট্রিক্স ছিল। তাহলে ম্যাট্রিক্সটা যেহেতু 2/2 আকার, নির্ণায়কটাও 2/2 আকারের হবে। এখন আমরা তো ম্যাট্রিক্সগুলোকে 2/2 আকার, 3/3 আকার, 4/4 আকার বা 2/3 আকার এরকম বিভিন্ন নামে রাখতাম, হ্যাঁ, কিন্তু বিভিন্ন আকারে আমরা প্রকাশ করতাম। তাহলে এই ম্যাট্রিক্সটাকে 2/2 আকারে প্রকাশ করা যায়, অথবা এটাকে এভাবেও বলা যায়, যে তুমি এভাবেও বলতে পারো যে এটা 2 ক্রমের একটি নির্ণায়ক। ঠিক আছে, এভাবেও তুমি লিখতে পারো 2 ক্রমের নির্ণায়ক বা 2 আকারের নির্ণায়ক বা 2 আকারের নির্ণায়ক। ঠিক আছে, এভাবেও তুমি এটাকে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে যা প্রকাশ করতে আমাদের প্রয়োজনীয় যা যা প্রয়োজন সবগুলোই হচ্ছে এগুলো। এভাবে আমরা একটা ম্যাট্রিক্সকে নির্ণায়কে প্রকাশ করে দিতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে একটা ম্যাট্রিক্স নিয়ে মান কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করার পূর্বে তোমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে নির্ণায়কের অনুরাশি কাকে বলে, কীভাবে আমাদের নির্ণয় করতে হবে। মানে একটা ম্যাট্রিক্সের মান কি পদ্ধতির মাধ্যমে নির্ণয় করব, নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করব। তাহলে নির্ণায়কের মাধ্যমে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করার জন্য তার পূর্বে আমাকে দুইটা জিনিস সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে হবে। একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের অনুরাশি, আর একটা হচ্ছে নির্ণায়কের সহগুণক। দুইটা জিনিস আমাকে একটু ভালোভাবে ব্যবস্থ করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্ণায়কের অনুরাশি। আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব, নির্ণায়কের অনুরাশি নিয়ে আলোচনা করব। আমরা নির্ণায়কের অনুরাশিটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা n=3 ম্যাট্রিক্স নিব, মানে হচ্ছে 3/3 ক্রমের একটা 3/3 আকারে একটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কটা নির্ণয় করব। আমরা 2/2 ম্যাট্রিক্সটা দেখব এবং 3/3টা দেখব। 4/4টা দেখার প্রয়োজন নাই, কারণ ওইটা সচরাচর আমাদের পরীক্ষায় আসেই না, কোনোভাবেই আসে না, শুধু সর্বোচ্চ 3/3 পর্যন্তই আসে। তাহলে আমরা 3/3 পর্যন্ত দেখব। 2/2টা সহজ, আমরা সবচেয়ে জটিল হচ্ছে 3/3টা। আর 3/3টা কীভাবে নির্ণয় করতে হয় এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা 2/2 নির্ণায়কের যে ম্যাট্রিক্স নির্ণায়কটা থাকবে সেই নির্ণায়কটার আমরা মানটা সহজে নির্ণয় করতে পারবো, অনুরাশিগুলো সহজে নির্ণয় করতে পারবো। মানে কথা হচ্ছে 2/2টা একটু ব্যতিক্রম না, খালি মানে সিস্টেমগত একটু ব্যতিক্রম না, সিস্টেম নিয়মগতভাবে আমাদের একই আসবে, কিন্তু দেখতে একটু অন্যরকম লাগে। কিন্তু আমাদের 3/3টা দিয়ে আমরা শুরু করি, এটাই হচ্ছে আমাদের মানে বেস্ট। তাহলে আমরা 3/3 একটা নির্ণায়ক যদি আমরা নেই, মনে করো এই ম্যাট্রিক্সটাই আমরা নিচ্ছি, তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটা নির্ণায়ক সাজাই, যেরকম এই ম্যাট্রিক্সটাকে যদি আমি নির্ণায়কের আকারে লিখি, তাহলে কিন্তু জাস্ট কী করতে হবে, এখান থেকে এই
গোলাকে তুলে দিয়ে কী করতে হবে, একটা খালি উলম্ব দাগটা এনে দিলেই হবে দুইটা। এটাই হচ্ছে আমাদের 3/3 একটা নির্ণায়ক। আর এ পাশে এটার সাথে কী করতে হবে, একটা মডুলাস দাগটা নিতে হবে। তাহলে এটা কিন্তু আমাদেরকে নির্ণায়কে প্রকাশ হয়ে গেল। ক্লিয়ার? আর কিচ্ছু না, নির্ণায়কে প্রকাশ করার জন্য আর কিছু প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা একটা 3/3 নির্ণায়ক নিচ্ছি। 3/3 নির্ণায়কটা কি, মনে করো যে আমি একটা নির্ণায়ক, এটা হচ্ছে আমরা ভুক্তিগুলো এইভাবে নিব যে A11 A12 এরপর হচ্ছে A13, ঠিক আছে? প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম, মন থাকে যেন। আই ইকুয়াল টু সারি, আই কিন্তু আমি এখানে একটু লিখে দিচ্ছি, আই হলো সারি, ঠিক আছে? আই কিন্তু সারি, এগুলো আমাদের বলা আছে। আর যেটা হচ্ছে হলো কলাম, ক্লিয়ার? যে হচ্ছে হলো কলাম, আই হচ্ছে সারি সংখ্যা, যে হচ্ছে কলাম সংখ্যা। তাহলে আমাদের প্রথম সারি প্রথম সারি প্রথম সারি। এরপরে দেখো আমরা নিচ্ছি হলো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এরপর নিচ্ছি 2 নম্বর সারি 3 নম্বর কলাম, এরপর হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, মানে হচ্ছে A32, 3 নম্বর সারি 2 নম্বর কলাম A33। এই একটা নির্ণায়ক নিয়ে আমি আলোচনা করতেছি। এই নির্ণায়কের অনুরাশিগুলো আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই নির্ণায়কের কী করতে হবে, অনুরাশি নির্ণয় করব। আচ্ছা, তাহলে এই নির্ণায়কের অনুরাশিটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে অনুরাশি নির্ণয় করার পদ্ধতি হচ্ছিল যে নির্ণায়কের অনুরাশি নিয়ে, বিষয়টা বুঝো, আমরা এই টোটাল নির্ণায়কটার অনুরাশি নির্ণয় করতেছি। নির্ণায়কের অনুরাশি বলতে তোমাকে বোঝানো হচ্ছে এই নির্ণায়কে যে ভুক্তিগুলো অবস্থান করতেছে বা যে উপাদানগুলো আছে, এই নির্ণায়কটা তৈরি হইতে যে যে উপাদানগুলো লাগছে, প্রত্যেকটা উপাদানের অনুরাশি নির্ণয় করাটাকে নির্ণায়কের অনুরাশি বলা হয়। আমি বুঝাইতে পারি নাই। মানে এখানে দেখো যে A11 একটা ভুক্তি আছে, 1 একটা ভুক্তি আছে, এরপরে দেখো A12 একটা ভুক্তি আছে, A12 একটা ভুক্তি আছে, এরপরে A13 একটা ভুক্তি আছে। এই প্রত্যেকটা ভুক্তির অনুরাশি নির্ণয় করা, এরকমভাবে এখানে 9টা ভুক্তি আছে বা 9টা কি আছে, উপাদান আছে। এই 9টা উপাদানের অনুরাশি নির্ণয় করাকে নির্ণায়কের অনুরাশি বলা হয়। এরকমভাবে প্রত্যেকটার অনুরাশি, প্রত্যেকটা ভুক্তির অনুরাশি নির্ণয় করার সিস্টেমটাই হচ্ছে নির্ণায়কের অনুরাশি। এখন কথা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা ভুক্তির অনুরাশি কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, প্রত্যেকটা ভুক্তির অনুরাশি নির্ণয় করা হচ্ছে দুজি, আমি ধরো এই যে A11 এর অনুরাশি নির্ণয় করব, এর অনুরাশি নির্ণয় করব, যে এর অনুরাশি। তাহলে এর অনুরাশি ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যে ভুক্তিটার অনুরাশি নির্ণয় করতেছি, সেই ভুক্তিটার যত নম্বর সারি এবং যত নম্বর কলাম আছে, সেই সারি এবং কলামগুলো ব্যতীত অন্য যে সারি কলামগুলো থাকবে, সেগুলোকে নিয়ে নতুন আরেকটা নির্ণায়ক গঠিত হবে। সেই নির্ণায়কটার মানই হচ্ছে এই ভুক্তির বা এই উপাদানের অনুরাশি। মনে করো আমি A11 কি নিচ্ছি, ভুক্তিটা নিচ্ছি, A11 ভুক্তিটার অনুরাশি নির্ণয় করতেছি। তাহলে এ অনুরাশিটা কত নম্বর সারিতে আছে, 1 নম্বর সারিতে আছে। আবার এ অনুরাশিটা কত নম্বর কলামে আছে, 1 নম্বর কলামে আছে। তাহলে এই 1 নম্বর সারি 1 নম্বর কলাম কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর অন্য কি যে সারিগুলো এবং কলামগুলো থাকবে সেগুলো নিতে হবে। তার মানে অন্য সারি কলামগুলো কি, এই সারিটা আছে আর এই সারিটা আছে, এই কলামটা আছে, এই কলামটা আছে। তাহলে এটা নাও। তার মানে কি আছে যে A22, এরপরে আছে হচ্ছে আর উপরে লিখি যে A22, এরপরে আছে হচ্ছিল কত A23, এরপরে আছে হচ্ছিল A32, ঠিক এরকমভাবে আছে হচ্ছিল A33। এই যে এটা নিয়ে আরেকটা নতুন নির্ণায়ক হয়েছে, সেই নির্ণায়কের যে মানটা আসবে, এই মানটাই হবে এই ভুক্তিটার মানে A11 এর অনুরাশি। বুঝাইতে পারছি? আমি যদি আরেকটা অনুরাশি নির্ণয় করি, মনে করো A12 এর অনুরাশি। তার মানে A12 1 নম্বর সারি 2 নম্বর কলামে অবস্থানে যে ভুক্তিটা, সেই ভুক্তিটার অনুরাশি নির্ণয় করব। এখন যদি আমি সেই ভুক্তিটার অনুরাশি নির্ণয় করি, তাহলে A12 ভুক্তিটা কোন জায়গায়, A12 ভুক্তিটা হচ্ছে আমাদের এটা কত নম্বর সারিতে আছে, 1 নম্বর সারিতে আছে, ঠিক আছে? কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে আছে। তাহলে এই 1 নম্বর সারি 2 নম্বর কলামকে কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পর অপর যে ভুক্তিগুলো থাকবে এবং ভুক্তিগুলো যে সারি বরাবর আছে সেই সারিতে রাখবো, যে কলম বরাবর আছে সেই কলম বরাবরই রাখবো, নিয়ে গঠিত আরেকটা নির্ণয় হবে। তাহলে এর অনুরাশিটা যেটা হবে, এর অনুরাশি ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে কত, A21, ঠিক আছে? এরপরে কত A23, এরপরে হচ্ছে A31, এরপরে কত A33। এই যে আমাদের নিয়ে আরেকটা নির্ণয় গঠিত হলো। এটাই হচ্ছে এততম ভুক্তির কি অনুরাশি বা এই ভুক্তির অনুরাশি। তাহলে আশা করি বুঝতে পারছো যে
আমাদের নির্ণয়কের বুক্তিগুলো অনুরাশি। ঠিক এরকমভাবে আমি যদি এখন অপর একটা অনুরাশি নির্ণয় করি বা অপর একটা বুক্তির অনুরাশি নির্ণয় করি, তাহলে এটা মুছে দেই যে আমি অপর একটা অনুরাশির বুক্তির অনুরাশি নির্ণয় করতেছি। মনে করো এখন আমরা বুঝি যে এই বুক্তিটার অনুরাশি নির্ণয় করব। মনে করো যে এই বুক্তিটার অনুরাশি নির্ণয় A32 যে বুক্তিটা আছে A32 এর অনুরাশি যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা সমান সমান কত পাইব? এ অনুরাশিটা A32, তাহলে এটা যত নম্বর সারি আছে মানে এই সারিটা আছে এই সারি থেকে, এরপরে কত নম্বর কলমে আছে? এত নম্বর কলমে আছে। এই কলমটা সকল উপাদান আমরা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর অপর যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো যে যত সারিতে এবং যত কলমে আছে সেভাবে ঠিক রাখবো। তার মানে কত হবে? আছে কে এটা A11 আছে, তাহলে A11। এরপরে কি আছে এই সারিতে? A13 আছে, A13 আছে। এরপরে পরবর্তী সারিতে কে আছে? A21 আছে, A21। এরপরে আছে কত? A23। এটা নিয়ে আরেকটা নির্ণয় গঠিত হবে, সেই নির্ণয় একটা মানটাই হবে এই বুক্তির অনুরাশি। তাহলে আশা করি বুঝে গেছো যে আমাদের একটা নির্ণয়কের অনুরাশি কিভাবে নির্ণয় করে। মানে নির্ণয়কের অনুরাশি নির্ণয় করা হচ্ছে, আমি তো এখানে 3টা বুক্তির অনুরাশি নির্ণয় করছি, ঠিক এরকমভাবে প্রত্যেকটা বুক্তির অনুরাশি নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা বুক্তির মানে এই বুক্তির প্রত্যেকটা, এখানে 9টা বুক্তি আছে বা 9টা উপাদান আছে, 9টা উপাদানের অনুরাশি আমরা এভাবে কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা এই অনুরাশিগুলোর মান কিভাবে নির্ণয় করব? এই অনুরাশিগুলোর মান হচ্ছে যে মানে একটা 2x2 আকারের নির্ণয়কের মান যেমনি নির্ণয় করা হয় সহজ কথা যেটা, সেই আকারটাই হচ্ছে অনুরাশি এই নির্ণয়কের মান নির্ণয় করাটা। মানে একটা 2x2 আকারের নির্ণয়কের মান কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা এটার মান পরে কি করব? এটা অনুরাশিটা মানটা হবে হলো এভাবে আড়াআড়ি গুণ করে দেবো। অনুরাশিটার মানটাকে আড়াআড়ি গুণ করব। প্রথম করবো কি? মুখ্য কর্ণ বরাবর। মানে মূল কথা হচ্ছে আমরা যে একটা নির্ণয়কের 2x2 আকারের নির্ণয়কের যে মানটা আমরা নির্ণয় করব, আমরা একটু দেখাই এখানে যে আমরা যেহেতু এখানে একটা 2x2 আকারে নির্ণয় করছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা মান নির্ণয় করার প্রসেসটা হচ্ছে যে মনে করো একটা 2x2 আকারের ম্যাট্রিক্স নির্ণয়ক তোমাকে দেওয়া আছে, যেরকম 2x2 আকারে নির্ণয়কের মান নির্ণয় করার পদ্ধতি হচ্ছে হলো যে এটা সমান সমান এই যে একটা কর্ণ আছে, এই কর্ণটাকে বলা হয় কি নামে ডাকি আমরা? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের পদগুলো যেগুলো হবে মানে 2x2 আকারে, শুধু 2x2 আকারে, 3x3 আকারে না, তার মুখ্য কর্ণের যে পদগুলো আছে সেই পদগুলোর গুণফল কত? A22। ঠিক আছে, তার মানে আমরা যদি সূত্রটা লিখি তাহলে মুখ্য কর্ণগুলোর গুণফল, তাহলে আমাদের একটা 2x2 আকারের ম্যাট্রিক্সের নির্ণয়কের মান আমরা কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে মুখ্য পদগুলোর গুণফল মাইনাস হচ্ছে গৌণ পদগুলোর গুণফল। ঠিক আছে, মানে এটা শুধু 2x2 আকারে একটা ম্যাট্রিক্সের জন্য, শুধু 2x2 আকারে একটা ম্যাট্রিক্সের জন্য, অন্য কোনো আকারের জন্য না। ক্লিয়ার? 3x3 আকারে একটা ম্যাট্রিক্সের নির্ণয়কে আমরা অন্যভাবে নির্ণয় করব, এবং 3x3 আকার ম্যাট্রিক্সের নির্ণয়কটা আমরা যেভাবে নির্ণয় করব সেভাবেও কিন্তু আমরা 2x2 আকার ম্যাট্রিক্সটার নির্ণয়কের কী করতে পারবো? মান আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। তাহলে যেহেতু আমাদের আলোচনায় 2x2টা আইসে পড়ছে, 2 আকারের একটা নির্ণয়ক আইসে পড়ছে, সেই মানটা আমাদের বারবার জানতে হবে। সো আমরা আগে 2x2 আকার মানটা কেমনি নির্ণয় করে সেটা একটু আমরা জানিয়ে নিলাম। তাহলে এখন যেহেতু কাজটা করি, তাহলে পরবর্তী মুখ্য পদের পদগুলো কী কী? A22 কত? 33। তাহলে A22 এগুলো আগে গুণ করতে হবে, A33 গুণ করতে হবে, পরে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে কোনগুলো? এই গৌণ কর্ণ বরাবর যে পদগুলো আছে সেটা হচ্ছে কত? A32 ইন্টু কত? A32 ইন্টু কত? ইন্টু সেটা হবে কত? A23। A32 আর 32 আর 23 গুণ করে একই কথা, কত? 23। ক্লিয়ার? এক্ষেত্রে আমাদের হচ্ছে আমাদের যে এই 2x2 আকারে নির্ণয়কের মান নির্ণয় করা খুব সহজ। ঠিক আছে, ঠিক এরকমভাবে এখন যদি আমি প্রত্যেকটা ম্যাট্রিক্সের কি অনুরাশির কি মান নির্ণয় করতে পারবো না? মান নির্ণয় করতে পারবো, অবশ্যই নির্ণয় করতে পারবো। এখন যদি আমি যে এক্স্যাক্টলি অনুরাশিটা আমরা কিভাবে নির্ণয় করার লাগে সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। একটা অনুরাশি যদি আমরা এটাকে মানটা নির্ণয় করি তাহলে প্রথমে আমাদের এই যে মুখ্য কর্ণ বরাবর গুণগুলো গুণফল, যেটা হচ্ছে A22 ইন্টু কত? ইন্টু হচ্ছে A33। ঠিক আছে, মাইনাস হবে কত? A23 ইন্টু কত? A32। ঠিক আছে, ঠিক এটাও আমরা এইভাবে কাজটা করতে পারবো। মুখ্য কর্ণ বরাবর গুণগুলো মানে A21 ইন্টু হচ্ছিল A33, এরপরে মাইনাস কত? A23 ইন্টু হচ্ছিল A31। ঠিক আছে, ঠিক এটাও আমরা নির্ণয় করতে পারবো। সেটা হচ্ছে কত? A11 ইন্টু হচ্ছিল A23 মাইনাস হচ্ছে হলো কত? A13 ইন্টু হচ্ছিল A21। ক্লিয়ার? এভাবে আমরা নির্ণয় করে বলতে পারবো। এখন এইগুলো যদি আমাদের স্পেসিফিক একটা নির্দিষ্ট সংখ্যা হয় তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি মানটা চলে আসবে। ঠিক আছে,
তাহলে আমাদের হয়ে গেল যে একটা ম্যাট্রিক্সের একটা নির্ণায়কের 3/3 আকার একটা নির্ণায়কের অনুরাশিগুলো কীভাবে নির্ণয় করতে পারবো। আমরা কিন্তু এক্স্যাক্টলি দুইটা নির্ণয় করে দেখাইছি, এভাবে কিন্তু 9টা ভুক্তির মানে কী করা যাবে, নির্ণয় করা যাবে। ওকে, এখন আসো আমাদের নির্ণায়কের সহগুণক নিয়ে আমরা আলোচনা করব। নির্ণায়কের কি সহগুণকটা নিয়ে আলোচনা করব। তাহলে নির্ণায়কের সহগুণকটা নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে নির্ণায়কের সহগুণক। সহজ কথা যেটা, সহগুণক নির্ণয় করব। সহগুণক, তাহলে সহগুণক নির্ণয় করার জন্য কিছু একটা লাগবে। তাহলে সহগুণক নির্ণয় করা মানে হচ্ছে, আমি তোমাকে আগে বুঝাই যে সহগুণকগুলোকে কীভাবে মানে কি। সহগুণকটা হচ্ছে একটি অনুরাশির মতনই যেরকম আমি প্রত্যেকটা ভুক্তির অনুরাশি নির্ণয় করছি, ঠিক এরকমভাবে একটা নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকটা ভুক্তির সহগুণকটা কীভাবে আসবে? প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করার জন্য আমাকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ভুক্তির চিহ্ন লাগবে। ভুক্তির কি চিহ্ন, ঠিক আছে? ভুক্তির কি লাগবে? সহগুণকের চিহ্ন বলা হয়, আবার ভুক্তির চিহ্ন তুমি বলতে পারো। এটা শুধু সহগুণক নির্ণয় ক্ষেত্রে প্রয়োজন হয়। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে কি, ভুক্তির সহগুণকের চিহ্ন লাগবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ, ঠিক আছে? ভুক্তির সহগুণকের চিহ্ন লাগবে। এরপরে সাথে গুণাকারে আসবে হচ্ছে হলো অনুরাশি, আর কিছু না। তাহলে অনুরাশি কেমনে নির্ণয় করতে হয়? একটা ভুক্তির সহগুণক নির্ণয় করতেছি, তার মানে কি ভুক্তির অনুরাশি কেমনে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। এখন শুধু আমাদের বাকি হচ্ছে ভুক্তির সহগুণকের চিহ্ন কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণকের চিহ্ন নির্ণয় করব। প্রত্যেকটা ভুক্তির মানে হচ্ছে এই ভুক্তিটা সহগুণকের চিহ্ন কি আসবে, এই ভুক্তিটা সহগুণকের চিহ্ন কি আসবে, এই ভুক্তিটা সহগুণকের চিহ্ন কি আসবে, মানে 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তি সহগুণকের চিহ্ন আসবে। এটার একটা সাধারণ ফরম্যাট আছে যে প্রত্যেকটা ভুক্তির কি নির্ণয় করা, সহগুণকের চিহ্ন নির্ণয় করার জন্য একটা সাধারণ ফরম্যাট আছে। সাধারণ ফরম্যাটটা কি? সাধারণ ফরম্যাটটা হচ্ছে যে, মনে করো যে আই দুজি সারি হয়, আমরা কি লিখছি, আইটা কি লিখছি সারি, আর যেটা কি লিখছি কলাম, ঠিক আছে? আই যদি সারি হয়, আই সারি, ঠিক আছে, আই সারি কমা যে কলাম এত, ঠিক আছে? আই সারি এবং যে কলাম বিশিষ্ট, আই সারি এবং যে কলাম বিশিষ্ট সহগুণকের চিহ্ন, ঠিক আছে? ভুক্তির সহগুণকের চিহ্ন। তাহলে আই যে সারি কলমের সহভুক্তি সহগুণকের চিহ্নটা হবে হলো সমান সমান -1 হোল টু দি পাওয়ার আই প্লাস জে, আই প্লাস জে, অতটুকু, আর কিছু না। মানে আই সারি যে কলাম বিশিষ্ট কত ভুক্তির সহগুণকের চিহ্ন হচ্ছে -1 টু দি পাওয়ার আই প্লাস জে, -1 টু দি পাওয়ার আই প্লাস জে। বুঝতে পারো নাই? মানে আমি দুজি এখন যে 1 নম্বর সারি 1 নম্বর কলামের যে অবস্থান করবে ভুক্তির মানটা কি হবে সেটা ডাজেন্ট ম্যাটার। এটা এক এক নির্ণায়কের এক একটা আসবে। মানে 1 নম্বর সারি 1 নম্বর কলামে যে ভুক্তিটা থাকবে সেই ভুক্তিটা কিন্তু এক এক সময় এক একটা আসবে। আমরা যেহেতু এখন এক্স্যাক্টলি এই ভুক্তিটা নিয়ে আলোচনা করতেছি, ভুক্তির মান আমাকে ডাজেন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে অবস্থানটা, এই অবস্থানে ভুক্তির জন্য আমাদের যে ভুক্তির অবস্থানটা আছে সেই ভুক্তির অবস্থানটাই হচ্ছে আমাদের প্রয়োজন। সহগুণকের চিহ্নটা কিন্তু ভুক্তির অবস্থানের চিহ্নটা। তাহলে আমাদের 1 নম্বর সারি 1 নম্বর কলমের অবস্থানে যে ভুক্তিটা থাকবে সে ভুক্তিটা সহগুণক কি হবে, মানে হচ্ছে এই ভুক্তিটা সহগুণকের চিহ্ন কি হবে। এই ভুক্তির ক্ষেত্রে যা খুশি এখানে তাই আসতে পারে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। ভুক্তির মান যা খুশি তাই আসতে পারে, ভুক্তির চিহ্ন চেঞ্জ হবে না। আমরা চিহ্নটা কার জন্য নির্ণয় করতেছি? অবস্থান, মানে এই অবস্থানটাতে যে ভুক্তিটা থাকবে সেই ভুক্তিটার মানে এই অবস্থানটার জন্য চিহ্নটা কি আসবে। সহজ কথা যেটা, যে এই অবস্থানটার জন্য এটা একটা অবস্থান, 2 নম্বর সারি 1 নম্বর কলম, 3 নম্বর সারি 1 নম্বর কলম, এই প্রত্যেকটা অবস্থানের জন্য একটা চিহ্ন আছে, সহগুণকের চিহ্ন, সেই চিহ্নগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমরা কি নির্ণয় করতেছি? 1 নম্বর সারি 1 নম্বর কলমের যে চিহ্নটা আসবে, তাহলে আমরা কি লিখবো? 1 নম্বর সারি 1,1, ঠিক আছে? আমরা 1 কমা দিচ্ছি এখন, 1,1 বিশিষ্ট ভুক্তির অবস্থানের ভুক্তির, ঠিক আছে? এত কলমের সারি বিশিষ্ট ভুক্তির অবস্থান, তাহলে মানে 1 অবস্থানের ভুক্তির কি সহগুণকের চিহ্ন কি হবে? তার মানে 1 নম্বর সারি কে ছিল আই, তার মানে কত -1 টু দি পাওয়ার কত 1 + 1, আইও 1 জেও 1, তার মানে কত পাইলাম হচ্ছে -1 টু দি পাওয়ার কত 2। তাহলে -1 এর উপরে 2 পাওয়ার হলে চিহ্নটা কি আসবে? +1 হবে। ক্লিয়ার? +1। ঠিক এরকমভাবে আমি দুজি এখন 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি, ঠিক আছে, 2 নম্বর কলাম, ক্লিয়ার? 2 নম্বর সারি 2 নম্বর কলাম অবস্থানের ভুক্তির দুজে আমি সহগুণক নির্ণয় করতে চাই। আচ্ছা, আমি একটু সিরিয়ালি নির্ণয় করি, তাহলে বেটার হবে। তার মানে 1 নম্বর সারি 2 নম্বর কলম, দেখো 1 নম্বর সারি 2 নম্বর কলম, একটু সিরিয়ালি সবগুলাই নির্ণয় করি। 1 নম্বর সারি 2 নম্বর কলম অবস্থানের ভুক্তির কত আসবে? তার মানে 1 + 2, 1 + 2
ঠিক আছে 1 + 2 তার মানে কত -1^4 কত 1 + 2 1 + 2 মানে কত হলো 3 -1^4 কত 3 তার মানে কত -1 ঠিক আছে। এরপরে যদি আমি 1 নম্বর সারি 3 নম্বর কলমে অবস্থানে ভুক্তির সহগুণকের চিহ্ন নির্ণয় করি 1 নম্বর সারি কয় নম্বর 3 নম্বর কলাম তাহলে যেটা আসে সেটা হচ্ছে দেখো যে -1^4 কত 1 + 3 নাকি 1 + 3 1 নম্বর সারি 3 নম্বর কলাম যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে -1^4 কত 4 তার মানে যেটা আসে কত 4 মানে হচ্ছে +1 ঠিক আছে। তাহলে আমি এখানে সবগুলো এভাবে নির্ণয় না করে আমরা ঠিক এভাবে আমরা প্রত্যেকটা কি করতেছি এটা তো যে আমি চিহ্নগুলো নির্ণয় করি মানে চিহ্নগুলো সবগুলোকে চিহ্ন তাহলে প্রথমটার জন্য কত পাইছি 1 নম্বর সারি 1 নম্বর কলম সূত্র আমাদের এইটা -1^i + j মানে সারি সংখ্যা প্লাস কলম সংখ্যা তাহলে 1 নম্বর সারি 1 নম্বর কলমের জন্য পাইছি প্লাস পরে আমরা 2 নম্বর সারি 2 নম্বর কলম মানে হচ্ছে জোর মানের জোর হইলে কি হয় সরি বিজোর হইলে মাইনাস এরপরে এখানে কত 1 + 3 মানে হচ্ছে 4 -1^4 মানে হবে প্লাস এরপরে কত 2 + 1 মানে হচ্ছে 3 মানে হচ্ছে মাইনাস হবে এরপর এটা কত 2 + 2 মানে হচ্ছে 4 মানে প্লাস হবে তার মানে 2 + 5 মানে এটা কত মাইনাস হবে আর এটা কত 3 + 1 মানে হচ্ছে 4 তার মানে কত প্লাস হবে আর এটা কত 5 মানে হচ্ছে মাইনাস হবে এটা কত 3/3 মানে 6 মানে হচ্ছে প্লাস এই হচ্ছে আমাদের 3/3 একটা ম্যাট্রিক্সের অবস্থানের ভুক্তিটার মানে প্রত্যেকটা ভুক্তির যে অবস্থান আছে সেই অবস্থানের যে সহগুণকের চিহ্নগুলা এটা বের করার সাধারণ সূত্রটা কি সাধারণ সূত্র হচ্ছে এই যে এটা তুমি এটা থেকে সবগুলো বের করতে পারবা খালি ভুক্তির অবস্থানটা খালি লিখবা ঠিক আছে এ হচ্ছে আমাদের সাধারণ সূত্রটা যে আইতম সারি যেতম কলম বিশিষ্ট ভুক্তি সহগুণকের চিহ্ন -1^4 i + j মানে সারি সংখ্যা প্লাস হচ্ছে কলম সংখ্যা তাহলে আমরা -1^4 দুজে আমরা এটা নির্ণয় করতে চাই তাহলে কত 3 2 মানে হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম তাহলে আমরা i এর জায়গায় 3 বসাবো j এর জায়গায় কত 2 বসাবো যোগ করবো কত হবে 5 হবে তার মানে অবস্থান কি হবে মাইনাস হবে ঠিক আছে। এটার আর একটা সহজ কথা বলে দিই যদি 3/3 ম্যাট্রিক্সের হয় মানে 3/3 ম্যাট্রিক্স হোক 2/2 ম্যাট্রিক্স হোক মনে করো আমি একটা 2/2 ম্যাট্রিক্সের অবস্থানগুলোর সহগুণগুলোর চিহ্ন নির্ণয় করবো যে 2/2 ম্যাট্রিক্সের মনে করো একটা 2/2 ম্যাট্রিক্সের 2/2 নির্ণায়কের ম্যাট্রিক্স না 2/2 নির্ণায়কের অবস্থানগুলোর সহগুণকের চিহ্ন প্রথমে সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম অবস্থানটাই হবে প্লাস প্রথম অবস্থানটাই হবে কি প্লাস পরে প্লাসের পরে মাইনাস এখানে এই সারি বরাবর কলম বরাবর প্লাসের পরে মাইনাসের পরে প্লাস আসবে যেরকম দেখো 3 নম্বরটা তো একই কাহিনী আসছে যে প্রথম কি 3/3 ম্যাট্রিক্স যদি নেই প্রথমটা প্লাস পরেরটা মাইনাস সারি বরাবর পরেরটা কি প্লাস কলম বরাবর আসতে হবে প্লাস পরে হলো মাইনাসের পরে প্লাস প্লাসের পরে মাইনাস ঠিক আছে এরপরে এইভাবে হচ্ছে প্লাস মাইনাসের পরে প্লাস পরে হচ্ছে মাইনাস মানে হলো প্লাস এই হচ্ছে আমাদের দেখো 3/3 ম্যাট্রিক্সটার মানে অবস্থানের চিহ্ন যেটা আমরা নিয়ম মাফিক এটাই কিন্তু পাইছি তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে কর্ণ বরাবর মানে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তি অবস্থানটা আছে আবার গৌণ কর্ণ বরাবর যে অবস্থানগুলো আছে সবগুলো প্লাস হবে বাকিগুলো মাইনাস এটা হচ্ছে 3/3 ঠিক আছে 3/3 এর ক্ষেত্রে এটা আমরা এইভাবে মনে রাখতে হবে কিন্তু এইভাবে ঝামেলার বিষয় কারণ এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়ে যাবে সেটা কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটে আসে না আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে রাখতে হলে কীভাবে রাখবো যে প্রথমে আমরা শুরু করব প্লাস দ্বারা প্লাসের পরে সারি বরাবর যাব প্লাসের পরে মাইনাসের পরে প্লাস প্লাসের পরে মাইনাসের পরে প্লাস যতগুলো হইতে থাকে কলম সমস্যা নেই আবার যদি কলম বরাবর যাই তখনও প্লাসের পরে মাইনাসের পরে প্লাস এভাবেই আমরা দিয়ে যেতে থাকবো প্রত্যেকটা আমি যদি এখন 4/4 আকারে একটা লিখি যে 4/4 আকারে প্রত্যেকটা ভুক্তির অবস্থানের চিহ্ন কী হবে প্রথমে আমরা প্লাস দিয়ে শুরু করবো প্রথমটা কী হবে প্লাস হবে কনফার্ম ঠিক আছে কারণ 1 নম্বর সারি 1 নম্বর কলম জোর তার মানে প্লাস হবে পরেরটা কী হবে মাইনাস হবে পরেরটা কী হবে প্লাস হবে পরেরটা মাইনাস হবে এরপরে এই কলম বরাবর আছে পরেরটা মাইনাস পরেরটা কি এই যখন সারি বরাবর যাব তার মানে প্লাস মাইনাস প্লাস এরপরে এখানে মাইনাসের পরে প্লাস আসবে প্লাস মাইনাস এরপরে মাইনাসের পরে প্লাসের পরে মাইনাস আসবে মাইনাস প্লাস এরপরে কত মাইনাস প্লাস এই হচ্ছে আমাদের হিসাবটা বুঝতে পারছো এই হচ্ছে হিসাবগুলো ক্লিয়ার এই হচ্ছে আমাদের যে প্রত্যেকটা আকার নির্ণায়কের আকারের যে ভুক্তির অবস্থানের চিহ্ন আমি কিন্তু ভুক্তির চিহ্ন বলতেছি না কথাটা কিন্তু প্যাচ লাগাবে না আমি কি কোনো ভুক্তির চিহ্ন বলতেছি না আমি বলতেছি কি ভুক্তির অবস্থানের চিহ্ন ভুক্তিগুলো যে অবস্থানে থাকে সে অবস্থানটার চিহ্ন সহগুণকের চিহ্ন ভুক্তির অবস্থানে সহগুণকের চিহ্ন তাহলে আশা করি বুঝে গেছো যে আমরা একটা ভুক্তির 3/3 আকারের একটা নির্ণায়কের ভুক্তির অবস্থানের চিহ্ন সহগুণকের চিহ্ন কি এবং 4/4 আকারের একটা ভুক্তির অবস্থানের চিহ্ন কি 2/2 আকারের একটা নির্ণায়কের অবস্থানের কি সহগুণকের চিহ্নগুলো কি কি তাহলে হয়ে গেল তাহলে আমাদের ভুক্তির অবস্থানের কি সহগুণকের চিহ্ন নির্ণয় করা হয়ে গেল ঠিক আছে ওকে
এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে সহগুণক নির্ণয় করা। তাহলে এখন তো ঝামেলা শেষ, সহগুণক তো নির্ণয় হয়ে গেল, ঠিক আছে না? তাহলে আমাদের কি করতে হবে, ভুক্তির চিহ্ন, অবস্থানের চিহ্ন। তাহলে আমরা কোন ভুক্তির সহগুণক নির্ণয় করবো, যদি আমরা এখন সূত্রের মতো কাজ করি, তাহলে ভুক্তির সহগুণকের চিহ্ন কোনটা, আমরা এই ভুক্তিটা সহগুণক নির্ণয় করতেছি, তাহলে এর চিহ্ন কত, প্লাস, তাহলে আমরা প্লাস দিয়ে দিব, ঠিক আছে, প্লাস দিয়ে দিলাম। অথবা তুমি এইভাবেও লিখতে পারো যে ভুক্তি সহগুণকের চিহ্নগুলো যে ফর্মেটে বের করছি, যে -1 কত, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 1 + 1 এভাবেও তুমি লিখতে পারবা, কোনো প্রবলেম নেই। পরে হচ্ছে এখানে অনুরাশিটা কোনটা, A1 এর অনুরাশি হচ্ছে আমাদের এটা, তার মানে কত, A22, এরপরে হচ্ছে হলো কত 23, এরপরে হচ্ছে হলো আমাদের কত A32, এরপরে কত A33, এই হচ্ছে আমাদের কি, যে সহগুণক নির্ণয় করা একটা ম্যাট্রিক্সের সকল ভুক্তি সহগুণক কীভাবে নির্ণয় করবো। এভাবে এখন আমরা যেভাবে আমরা প্রত্যেকটা ভুক্তির অনুরাশি নির্ণয় করতে পারি, ঠিক এরকমভাবে প্রত্যেকটা ভুক্তির সহগুণক আমরা কিন্তু এখন নির্ণয় করতে পারবো, শুধু এই ফরম্যাটের মাধ্যমে বা এই সূত্রের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, তাহলে এভাবে যদি আমরা এখন এটা কোন অবস্থায় সহগুণক নির্ণয় করছি, এটা হচ্ছে আমরা A11 ভুক্তিটা সহগুণক নির্ণয় করছি, এটা লিখে দিতে হবে যে A11 এর সহগুণক, ঠিক আছে, এর সহগুণক এত কত, A11 এর সহগুণক নির্ণয় করছি। এরপর আমরা যদি এখন যে এখানে যেগুলো আছে এগুলো সবগুলো সহগুণক নির্ণয় করি, যেরকম A23 না, হ্যাঁ 23 তো কত 32 এর সহগুণক যদি নির্ণয় করি, মানে এর সহগুণক যদি নির্ণয় করি, ঠিক আছে, তাহলে A32, তাহলে কি হলো A32 এর সহগুণক যদি নির্ণয় করি, যে এর সহগুণক যদি নির্ণয় করি, তাহলে কি করতে হবে, প্রথমে এই ভুক্তির অবস্থানের চিহ্নটা কি, এখান থেকে দেখে বুঝতেছে এর অবস্থানের চিহ্ন 1, তারপর আমরা এইভাবে নির্ণয় করবো না, আমরা অন্যভাবে নির্ণয় করবো, মানে হচ্ছিল -1 কত হবে, কত নম্বর সারি কত নম্বর কলমে আছে ভুক্তিটা, 3 নম্বর সারি 2 নম্বর কলমে আছে, মানে হচ্ছে 3+2, ঠিক আছে। এরপরে হচ্ছে কত, তাহলে এই সারির এই কলামের কি করতে হবে, এই সারি কলাম বরাবর ভুক্তিগুলা বাদ দিয়ে যেটা থাকবে এগুলো হচ্ছে অনুরাশি, তাহলে অনুরাশিটা নির্ণয় করবো, তার মানে কত A11, মানে হচ্ছে এর অনুরাশি হচ্ছে A11, যেটা আমাদের নির্ণয় করা আছে A13, এরপর হচ্ছে A21, এরপরে কত A23, এই হচ্ছে আমাদের যে মানে এইভাবেই আমরা প্রত্যেকটা ভুক্তির, মানে 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তি 2/2 থাকলে 3টা ভুক্তির, 4টা ভুক্তির, আবার যদি 4/4 হয় তাহলে 16টা ভুক্তির কি করতে পারবো, অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছো যে একটা নির্ণায়ক দেওয়া থাকলে সেই নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির অনুরাশি কেমনে নির্ণয় করতে হয়, সেই নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির সহগুণক কীভাবে নির্ণয় করতে হয়, আর এই ভুক্তির যে অবস্থানের চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু আমাদের নির্ণায়কের মান নির্ণয় করার ক্ষেত্রে ব্যাপক প্রয়োজন পড়বে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ, আমরা একবারে নির্ণায়কের যে যা প্রয়োজন তার একদম শেষ পর্যায়ে, আমরা এখন লাস্ট পর্যায়ে যেটা দেখবো যে একটা নির্ণায়কের মান কেমনে নির্ণয় করতে হয়। তাহলে অলরেডি আমরা দেখে ফেলছি যে 2/2 আকারে নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে হয়, আমরা এখন দেখব 3/3 আকারে নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। 3/3 আকারে নির্ণায়কের মানটা কীভাবে নির্ণয় করতে হয়। ওকে, আমরা এখন শেষ পর্যায়ে দেখব যে 3/3 আকারে নির্ণায়কের মান নির্ণয় করা, ঠিক আছে, নির্ণায়কের মান নির্ণয়। ওকে, নির্ণায়কের মান নির্ণয় করে, ধরো আমি এই 3/3 আকারে একটা নির্ণায়ক নিচ্ছি, সেই নির্ণায়কটার মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা একটা জিনিস রাখি যে নির্ণায়কের কিন্তু আমরা যে ভুক্তির অবস্থানের চিহ্নগুলো আমরা নির্ণয় করছিলাম, ভুক্তির অবস্থানের চিহ্নগুলো আমরা একটু লিখে রাখি, যে প্লাস মাইনাস প্লাস, এরপরে মাইনাস প্লাস মাইনাস, এরপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। এ হচ্ছে ভুক্তির অবস্থানের চিহ্নগুলো। ওকে, এ হচ্ছে মেইনলি আমার নির্ণায়কটা, মনে করে এই হচ্ছে নির্ণায়ক, এই নির্ণায়কটার মান নির্ণয় করব। এই নির্ণায়কের মান নির্ণয় করার জন্য প্রথমে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। সেই ধাপগুলোর নাম্বার যদি আমি বলি, 1 নম্বর ধাপে তোমাকে যে কাজটা করতে হবে, যে 1 নম্বর ধাপ দেখো, ধাপ নম্বর 1, ধাপ 1 তোমাকে যে কাজটা করতে হবে, 1 নম্বর ধাপে তোমাকে যে কোনো নির্ণায়কটা 3/3 আকার একটা নির্ণায়ক তোমাকে দেওয়া আছে, এই নির্ণায়ক থেকে তোমার ইচ্ছা মতো না, তোমার পছন্দের মতো না, যে কোনো একটা সারি, যে কোনো একটা কলাম কি করতে হবে, যে কোনো একটা সারি, যে কোনো একটা কলাম তোমাকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সারি তোমার ইচ্ছা মতো না, যে কোনো একটা সারি, যে কোনো একটা কলাম কি করবা, সিলেক্ট করবা। তাহলে যে কোনো একটা সারি, যে কোনো একটা কলাম যদি আমি সিলেক্ট করি, মনে করো যে আমি আমার ইচ্ছা হইলো যে আমি এই কলামটা সিলেক্ট করলাম, যে 1 নম্বর সারিটাই আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, 1 নম্বর সারিটাই আমি সিলেক্ট করলাম। ওকে, প্রথম কাজটা কি, যে কোনো একটা সারি, যে কোনো একটা কলাম কি করা, সিলেক্ট করা, প্রথম কাজটা এটা। পরবর্তী কাজ হচ্ছে তুমি যে সারিটা বা যে কলামটা তুমি সিলেক্ট করছো, মানে আমি এই সারিটা সিলেক্ট করছি, এই সারির সকল ভুক্তির সহগুণক নির্ণয় করা, এই সারিটার সকল ভুক্তির সহগুণক নির্ণয় করা।
তাহলে আমরা পরবর্তী ধাপ নাম্বার 2 যে কাজটা করব, যে 2 নম্বর ধাপে যে কাজটা করব, ধাপ নাম্বার 2 অথবা কলম, তুমি যেটাই সিলেক্ট করো, ঠিক আছে, অথবা কলাম সিলেক্ট করা সারি অথবা কলাম এর সকল ভুক্তির সহগুণক নির্ণয় করা। এটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ। তাহলে আসো আমি প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করে দিই। তাহলে আমরা কি নির্ণয় করছি, যে আমরা A11 এর সহগুণক তাহলে সহগুণকটা কিভাবে নির্ণয় করতে হয় কিছুক্ষণ আগে দেখে আসছি। আগে এই অবস্থানে ভুক্তিটার চিহ্নগত প্লাস, এই ভুক্তি অবস্থানের চিহ্নগত প্লাস। তাহলে সহগুণক মানে হচ্ছে এর অনুরাশি পড়ে, অনুরাশি মানে হচ্ছে এই ভুক্তিটা, এই সারিটা, এই কলামটা বাদ দিয়ে এটা, তার মানে হচ্ছে হলো আমাদের এটা, ঠিক আছে। তার মানে A22, এরপরে হচ্ছে হলো A কত 23, এরপরে হচ্ছে হলো A কত 32, এরপর হচ্ছে হলো A কত 33। এই হচ্ছে আমাদের সহগুণক নির্ণয় করলাম। ওকে, পরবর্তী হচ্ছে আমাদের আরেকটা সহগুণক কত, এই ভুক্তিটা সহগুণক লাগবে, যেটা হচ্ছে A কত 12, এর সহগুণক যদি আমরা নির্ণয় করি তাহলে হবে এর চিহ্ন কি, এই অবস্থানে ভুক্তি, এই অবস্থানটার জন্য চিহ্নটা কি মাইনাস, তাহলে আমরা মাইনাস দিয়ে দিলাম। দেওয়ার পরে অনুরাশিটা কি হবে, এই সারিটা বাদ যাবে, এই কলমটা বাদ যাবে, মানে হচ্ছে A21, এরপর হচ্ছিল A23, এরপর হচ্ছে A31, এরপর হচ্ছে কত 23, এরপর হচ্ছে A33, এই হচ্ছে। পরে হচ্ছে এই ভুক্তি সহগুণক নির্ণয় করতে হবে, মানে যে সারিটা তুমি কলমটা সিলেক্ট করো প্রত্যেকটা ভুক্তিরই সহগুণক নির্ণয় করতে হবে, মানে হচ্ছিল A13 এর সহগুণক। তাহলে এর সহগুণক ইকুয়াল টু এই অবস্থানে ভুক্তির জন্য চিহ্ন কি প্লাস, তার মানে হচ্ছে প্লাস, এরপরে এই সারি তো বাদ যাবে, এই কলম বাদ যাবে, থাকবে হচ্ছে A21, এরপরে হচ্ছে হলো A22, এরপরে হচ্ছে হলো A31, এরপর হচ্ছে A32। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করা। ক্লিয়ার, মানে যে সারি বা কলামটা আমরা সিলেক্ট করব, সেই সারি কলামের প্রত্যেকটা ভুক্তির সহগুণক কী করতে হবে, নির্ণয় করতে হবে। পরে আমাদের লাস্ট যে ধাপটা 3 নম্বর ধাপে তোমাকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমাদের লাস্ট ধাপ, ঠিক আছে। ধাপ নম্বর 3 তোমাকে যে কাজটা করতে হবে, যে সিলেক্ট করা প্রত্যেকটা ভুক্তির, মানে আমাদের সিলেক্ট করা সারি অথবা কলামের প্রত্যেকটা ভুক্তি দ্বারা, প্রতিটি ভুক্তি দিয়ে ওই ভুক্তির, ঠিক আছে, প্রতিটি ভুক্তি দিয়ে ওই যে ভুক্তিটা, যে ভুক্তিটার তুমি দ্বারা ভুক্তিটা নিচ্ছ, ওই ভুক্তিটার সহগুণককে গুণ করে সবগুলো যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের এটা ফাইনাল ধাপ। মানে কি বোঝাচ্ছে, আমি যেটা লিখলাম, মানে এটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ভাষা, আর কিছু না, ভাষাগতভাবে উল্লেখ করা, যে সিলেক্ট করা সারি অথবা কলম, আমি সিলেক্ট করা সারি কলম হচ্ছে এটা, এই প্রতিটা ভুক্তি দিয়ে ওই ভুক্তির সহগুণককে গুণ করে, মানে আমার সিলেক্ট করা সারির একটা ভুক্তি হচ্ছিল এটা, ঠিক আছে, এই ভুক্তিটা এটা। তাহলে আমি এটা সমান সমান যদি লিখি, তাহলে সমান সমান আমরা যদি লিখি, তাহলে এই ভুক্তি দ্বারা, হ্যাঁ, কত A11, ঠিক আছে, A11, এই ভুক্তি দ্বারা কী করতে হবে, প্রতিটা ভুক্তি দিয়ে ওই ভুক্তির সহগুণককে গুণ করে। তাহলে এই ভুক্তির সহগুণক কোনটা, এটা, ঠিক আছে। তাহলে এই ভুক্তির সহগুণকটা কত, প্লাস এত, তা প্লাস এত হচ্ছে কত A22, এরপরে কত A23, এরপরে হচ্ছিল A কত 32, এরপরে কত A33। এই গুণ করতে হবে, গুণ করে এভাবে কি করতে হবে, প্রত্যেকটা ভুক্তি, মানে সিলেক্ট করা যে সারিটা তুমি সিলেক্ট করবা অথবা যে কলমটা তুমি সিলেক্ট করবা, এই কলমের প্রত্যেকটা ভুক্তির সেম কাজটা করতে হবে। তাহলে আমি এই ভুক্তিটার জন্য এই কাজটা করছি। পরের ভুক্তিটা কত, পরের ভুক্তিটা হচ্ছে আমাদের এটা, যে এই ভুক্তি হচ্ছে A12, ঠিক আছে, A12। তাহলে A12 ভুক্তির সহগুণকটা কত, A12 ভুক্তির সহগুণকটা হচ্ছে মাইনাস কত, মাইনাসটা তাহলে আমি সামনেই রাখলাম, ঠিক আছে, মাইনাসটা আমি সামনেই রাখলাম। ওকে, এটা দ্বারা কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। তো মাইনাসটা সামনে রাখলে আমাদের কি আসলো A21, এরপরে কত A23, এরপরে কত আসলো যে A31, এরপরে কত A33, এটা আমাদের আসলো। তাহলে আমরা এগুলোর আর প্রয়োজন নাই, এগুলো মুছে দিই। তাহলে আমরা এখন যে কাজটা করব, যে পরবর্তী এই ভুক্তিটা আছে কত 13, এই ভুক্তি দ্বারা এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করো, তার মানে কত A21, কত 21, এরপরে কত A22, ঠিক আছে, এরপরে কত A31, এরপরে হচ্ছে A32। ক্লিয়ার, এই গুণ করে কি করতে হবে, পরে সবগুলো যোগ করতে হবে। তাহলে এটা তো যোগ আছে, এটা কি করতে হবে, যোগ করতে হবে। আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে, যদি আমরা যোগ করি তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে মাইনাস লিখতে পারি,
বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করার কৌশল। ঠিক আছে, এটা আমি শর্ট টেকনিকটাও দেখাবো, কোনো প্রবলেম নাই। তাহলে শর্ট টেকনিকটা যদি আমি দেখাই, তাহলে একটু দেখো, আমরা এটার শর্ট ফরম্যাটটা তো জানি। তাহলে আমরা কি করব, প্রথমে কাজ হচ্ছে আমরা যদি শর্টভাবে দেখি যে কোনো 3x3 আকার একটা ম্যাট্রিক্স নির্ণয়কের যে আমরা প্রথমে কি করব, যে কোনো একটা সারি ও কলাম সিলেক্ট করব। তাহলে এই সারি বরাবর যে বুক্তিটা নিব সেই বুক্তিটা এখানে লিখছি, ধরো এই বুক্তিটা এখানে নিচ্ছি, এটা আমরা শর্ট ফরম্যাটে, কিন্তু এখানে সঠিক প্রসেস হয়েছিল আমাদের আগে যেটা দেখাইছে। এখন এটাকে যদি আমরা শর্টকাট দিয়ে বলতে চাই, তাহলে আমরা যে সারি বা কলামটা সিলেক্ট করবো সেই সারি কলামের যে বুক্তিটা লিখতেছি সেই বুক্তিটা এখানে নিব এবং বুক্তির চিহ্নটা সহ নিব। ঠিক আছে, এই বুক্তি অবস্থানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা প্লাস কত A11 লিখলাম, প্লাস A11। পরে এই সারি আর এই কলাম বাদ দিব। আমরা এই অবস্থানে বুক্তি লিখছি, লেখার পরে এই সারি কোনটা, এটা এই সারি আমরা সিলেক্ট করতেছি। তাহলে এই সারি বরাবর এই কলাম বরাবর যে বুক্তিটা আছে এটা বাদ দিয়ে যে সহগুণকটা আছে এটা নিলাম। পরে হচ্ছে আমরা পরে এই সারি বরাবর পরের বুক্তিটা নিচ্ছি। আমরা প্রথমে এই বুক্তিটা নিয়েছিলাম, এখন আমরা এই সারি বরাবর এই বুক্তিটা নিচ্ছি। এই বুক্তির অবস্থানের চিহ্ন কি মাইনাস, আমরা মাইনাস দিলাম। এই বুক্তির অবস্থানের চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম। তারপরে এই বুক্তিটা লিখলাম, লিখার পরে এই বুক্তি যে সারিতে এবং যে কলামে যে সারিতে অবস্থান করতেছে টোটালটা বাদ দিয়ে বাকি বুক্তিগুলো নিয়ে একটা নির্ণয়ক সাজাইছিলাম। ঠিক আছে, ওকে। ঠিক পরবর্তীতে আমরা এই সারি বরাবর এই বুক্তিটা, তাহলে এই বুক্তিটা নিলাম, এই বুক্তির অবস্থানের চিহ্ন কি প্লাস, প্লাস লিখলাম। এরপরে আমরা এই সারি বরাবর এই কলাম বরাবর যে বুক্তিগুলো সেগুলো বাদ দিব, এই সারি বরাবরগুলো তাকে বাদ দিব। দেওয়ার পরে যে অবস্থানগুলো থাকবে এই চারটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে 2/2 আকারে নির্ণয়কের মান যে বিভিন্ন নির্ণয় করে যে A11, ঠিক আছে, ইন্টু A11 ইন্টু পরে কি হবে, এই যে মুখ্যকর্ণের বুক্তিগুলো গুণফল মানে হচ্ছিল A22, এরপরে কত A3, এরপরে মাইনাস গৌণকর্ণের বুক্তিগুলো গুণফল মানে হচ্ছে হলো এ কত 23 ইন্টু হচ্ছে A32। ঠিক আছে, এরপরে মাইনাস চিহ্ন, এরপরে A12 চিহ্ন। ঠিক আছে, A12 চিহ্ন। তাহলে এখন সেম বরাবর কাজ, এ কত 21, এরপরে A21, পরে হলো A33, এরপরে মাইনাস কত A23, এরপরে হচ্ছে A31। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস চিহ্ন, প্লাস, এরপরে কত এটা, তার মানে A13। তাহলে এই বরাবর পরে বুক্তিগুলো যেগুলো আসবে সেগুলো হচ্ছে এটা নিচে লিখে একটু, যে প্লাস কত 13, এখান থেকে আমাদের বর্ণকর্ণ বরাবর মানে হচ্ছিল A21 ইন্টু কত A32, এরপর মাইনাস কত A22 ইন্টু কত ইন্টু হচ্ছে A31। এই হচ্ছে আমাদের কাজ শেষ। তাহলে এখন ওকে এটাও আমরা এই লাইন না লিখে সরাসরি এই লাইনও লিখতে পারবো। এটাও আমরা একটা শর্ট ফরম্যাটে কাজ করতে পারি। কীরকম দেখো, আমরা যখন এই বরাবর বুক্তিটা নিচ্ছি, ঠিক আছে, একটু দেখো, আমি যদি নির্ণয়টা একটু পরিষ্কার করে নেই। আমরা কি নিচ্ছি, এই সারি বরাবর নিচ্ছি। আমরা এই সারি বরাবর মনে মনে সিলেক্ট করবো, এই সারিটা নিচ্ছি, মনে মনে সিলেক্ট করতেছি যে আমরা এই সারিটা নিচ্ছি। এই সারির প্রথম বুক্তিটা নিচ্ছি, প্রথম বুক্তিটা লিখলাম। ঠিক আছে, প্রথম বুক্তি নিয়ে প্রথম বুক্তি লিখলাম, এই বুক্তির অবস্থানের চিহ্ন প্লাসও লিখলাম। ঠিক আছে, প্লাসও লিখলাম, না দিলেও চলে প্লাস। ঠিক আছে, পরে মনে মনে এই সারিটা, এই বুক্তির যে সারিটা আছে সারিটা আমরা বাদ দিয়ে দিব। মনে মনে এই বুক্তির যে কলামে আছে সেই কলামটা বাদ দিয়ে দিব, সারিটা এবং কলামটা বাদ দিয়ে দিব মনে মনে। ঠিক আছে, বাদ দেওয়ার পর এখানে যে নির্ণয়টা থাকবে এটাকে জাস্ট এই যে এদিক থেকে প্রথম এদিক থেকে এদিকে গুণ করবো, এদিক থেকে এদিকে গুণ, বিয়োগ এদিক থেকে এদিকে গুণ। ঠিক আছে, কিন্তু কাজ এটাই। পরবর্তীতে সেম কাজটা মনে করো, আমরা মনে মনে সারি কোনটা সিলেক্ট করছিলাম, এটা। তাহলে এই সারি পরবর্তী বুক্তিটা নিলাম পরবর্তী বুক্তিটা, এই বুক্তির অবস্থানের চিহ্ন কি মাইনাস দিলাম, মাইনাস। ঠিক আছে, পরে আমরা এই বুক্তিতে যে সারিটা আছে সেই সারিটা বাদ দিয়ে দিব, এই বুক্তিতে যে কলাম আছে সেই কলামটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর অন্য যে বুক্তিগুলো থাকবে এগুলো সবসময় ডান থেকে আর গুণ দিব, কর্ণ বরাবর ডান থেকে। তাহলে আমরা কি করলাম, যে এর সাথে এর একটা গুণ দিয়ে দিলাম, এর সাথে এর একটা গুণ দিয়ে দিলাম, বিয়োগ দেয়া এর সাথে গুণ দিয়ে দিলাম, এটাই কিন্তু লিখছে। ঠিক আছে, ঠিক এরকমভাবে পরবর্তী বুক্তিটা নিব, এর অবস্থানে চিহ্ন দিলাম, দেওয়ার পরে এই সারি আমরা বাদ দিয়ে দিলাম, আর এই কলামটা বাদ দিয়ে দিলাম, এই সারিটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই বুক্তিগুলোর এই যে এদিক থেকে ডান থেকে এই বরাবর গুণ করলাম, পরে মাইনাস দিয়ে এই বরাবর গুণ করে দিলাম। এই হচ্ছে আমাদের যে একটা নির্ণয়কের মান নির্ণয় করার সঠিক ওয়ে। ঠিক আছে, এখন এই প্রসেসেও কিন্তু তুমি একটা 2/2 ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারো। ক্লিয়ার? তাহলে সঠিক প্রসেসে মান নির্ণয় যদি আমি এখন 2/2 ম্যাট্রিক্সটা নিই, মনে করো যে A11, এরপরে হচ্ছিল A12, এরপরে কত A13, এরপরে কত আর কি লিখতেছি A12, এরপরে হবে এখানে 21, ধরো A21, কত 22,
এই যে 2/2 একটা নির্ণায়ক আমি নিলাম, এই নির্ণায়কের মানটা যদি এখন নির্ণয় করি তাহলে আমরা সিস্টেমটা কি ছিল, আমরা মনে মনে যে কোনো একটা সারি একটা কলাম সিলেক্ট করলাম। তাহলে আমি ধরে এই সারিটাই সিলেক্ট করলাম, তাহলে এই সারির এই বুক্তিটা নিলাম কত A11। এখন এই সারির বুক্তির অবস্থানের চিহ্ন কি প্লাস, এই সারির বুক্তির অবস্থানের চিহ্ন কি প্লাস, প্লাস আর দেওয়া লাগবে না, তারপরে দিলাম। দেওয়ার পর এই বুক্তিটা যে সারিতে আছে এটা বাদ, এই বুক্তিটা যে কলম আছে এই কলমটা বাদ, তাকে কত শুধু এটা, তাহলে এত কিছু না, এটাই থাকবে, তার মানে A22। এরপরে মাইনাস পরবর্তী ভুক্তি, তাহলে এই সারি বড় মনে চিন্তা করেছিলাম, তাহলে এখন এই ভুক্তির অবস্থানের চিহ্ন কি মাইনাস, ঠিক আছে। তাহলে এই ভুক্তিটা লিখতে হবে, মানে হচ্ছে A12। তাহলে এই ভুক্তিটা যে কলমে সারিতে আছে সারি বাদ, যে কলমে আছে কলম বাদ দেওয়ার পরে যেটা থাকে শুধু এটা থাকে A21, তাহলে শুধু লেখো A21। দেখো ঘুরাই ফেলায় কিন্তু একই কথা, মানে আমরা এইভাবে নির্ণয় করলে এই প্রসেসও মান নির্ণয় করলে এটাই আসে। আর আমরা প্রথমে যেটা দেখছিলাম যে শুধু কর্ণ বরাবর গুণ করে দেওয়া 2/2 আকারে। এখন আসো আমরা স্পেসিফিক একটা নির্দিষ্ট এক্সাম্পল দেখি, ঠিক আছে। একটা নির্দিষ্ট এক্সাম্পলের মাধ্যমে আমরা নির্ণায়কের মানটা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নির্ণায়কটা আমরা নিলাম। এখন এই নির্ণায়কটার কী করব, আমরা মান নির্ণয় করব। আর নির্ণায়কের মান নির্ণয় করা, নির্ণায়কের বিস্তৃতি করা, ঠিক আছে। অনেকেই বিস্তৃতি বলে, আবার নির্ণায়কের মান নির্ণয় করা, আবার নির্ণায়কের বিস্তৃতি করা একই কথা। তাহলে নির্ণায়কটার বিস্তৃতি অথবা নির্ণায়কটার মান নির্ণয় করব। এখন বিস্তৃতিটা যে করব, প্রথম কথায় কী ছিল আমাদের দাবটা, যে কোনো একটা সারি অথবা কলাম কী করা, সিলেক্ট করা। আচ্ছা, আমরা এইগুলো দাব আর দেখতেছি না, এটা তো আমাদের একটা স্পেসিফিক নির্দিষ্ট রুল ছিল। আমরা আমাদের শর্টকাটে যে রুলটা ছিল সেটা দেখব। আমরা প্রথমে একই কথা, এখানে এগুলোই মনে মনে আমরা একটা কী করব, সারি অথবা কলাম সিলেক্ট করব। আমি মনে মনে এই সারিটা সিলেক্ট করলাম, আমরা যেহেতু দ্বিতীয় সারি দিয়ে দেখতেছি অল টাইম, দ্বিতীয় সারি প্রথম সারি দিয়ে দেখলাম। আচ্ছা, পরে এই সারির প্রত্যেকটা ভুক্তি আমি লিখে দিব, ঠিক আছে। সমান সমান আমরা প্রথম ভুক্তিটা নিয়ে আলোচনা করতেছি, প্রথম ভুক্তি, ঠিক আছে। প্রথম ভুক্তি কত 2 লিখলাম, লিখার পরে এখানে গুণ করতে হবে এই ভুক্তিটা যে সারি এবং যে কলামে আছে। তাহলে ভুক্তিটা কোন সারিতে আছে, ভুক্তিটা এই সারিতে আছে, ভুক্তিটা এই সারি বরাবর আছে, এই সারি বরাবর এবং এই কলাম বরাবর আছে। এই ভুক্তিটা এই সারি কলামটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো আমরা কি করব, আর গুণ দিব। তাহলে প্রথম এখান থেকে শুরু করবো, এদিকে আর গুণ দিব, কত 3 5 15 লিখলাম। এরপরে এদিক থেকে এদিকে আর গুণ দিব, মাইনাস চিহ্ন, সূত্রের মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাসের পর কত, যে 4 একে 4 লিখে দিলাম। এরপরে আমাদের কাজ শেষ, তাহলে আমাদের এই ভুক্তির অবস্থানে কাজ শেষ। এখন আমরা এই সারি বড় সিলেক্ট করছিলাম না, ওকে। এখন আমরা এটা একটু মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এর পরবর্তী আমাদের কাজ কি, এর পরবর্তী এই যে মনে মনে যে সারিটা বরাবর সিলেক্ট করছি সেই সারিটাই আমাদের কি করতে হবে, নিতে হবে। সেই সারি বরাবর অপর আরেকটা ভুক্তি নিলাম, নেওয়ার পরে সে ভুক্তিটা লিখলাম। সে ভুক্তির অবস্থানের চিহ্ন কি ছিল, অবস্থানের চিহ্নগুলো আমি এখানে লিখতেছি, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এরপরে হচ্ছে প্লাস, এরপরে হচ্ছে মাইনাস, এরপরে প্লাস। এটা কিন্তু অবস্থানের চিহ্নগুলো আমরা লিখলাম। তাহলে এরপরে এই অবস্থানের ভুক্তির চিহ্ন কি মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিলাম। এটা কিন্তু সূত্রের মাইনাস, মনে বলতে পারো, হ্যাঁ মাইনাস। এরপরে আমরা একটা গুণ করবো, তাহলে আমরা এই ভুক্তিটা যে সারিতে আছে, মনে করি এগুলো বাদ, যে সারিতে আছে এই সারিটা বাদ দিয়ে দিব, এরপরে এই কলামটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। পরে অন্য যে ভুক্তিগুলো থাকবে সে ভুক্তিগুলোও কি করব, এভাবে আর গুণ দিব। তাহলে এটার সাথে এটা গুণ দিব, 5 তার মানে হচ্ছে 5। এরপরে সূত্রের মাইনাস দেওয়ার পরে এখান থেকে আমাদের এইটা দেয়, এটা গুণ দিব। তার গুণ করলে কত হয়, -2, তার মানে এটা হচ্ছে আমাদের -2। ক্লিয়ার? এটা প্রথম যেটা আসছিল সেটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস, পরেরটা হচ্ছে আমাদের হিসাবের মাইনাস। ওকে, পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে তাহলে অপর ভুক্তিটা মনে হচ্ছে, এখন হচ্ছে আমরা এই ভুক্তিটা সর্বশেষ ভুক্তি, মানে এই সারি যে সারি বরাবর আমরা কল্পনা করতেছি অপর ভুক্তি কত, -1। তাহলে সূত্রে কি ছিল, সূত্রে ছিল +1, ঠিক আছে। ভুক্তিতে আছে কত, -1, তার মানে -1 রাখবো, ঠিক আছে। এরপরে কারণ অবস্থানের চিহ্ন কি প্লাস দিলাম, পরে হচ্ছে আমাদের সূত্রের মাইনাস। ওকে, পরবর্তীতে আমাদের এখানে কাজ হবে কি, এই সারিটা বরাবর সারিগুলো ভুক্তিগুলো বাদ দেবে, এই কলমটা বাদ দেওয়ার পরে এখান থেকে এটার গুণ মানে হচ্ছে 1/4, মানে হচ্ছে 4। এরপরে কি সূত্রের মাইনাস দিলাম, এরপরে এখান থেকে এটা গুণ মানে হচ্ছে -6, তার মানে -6 এটা গুণ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হিসাবটা। এখন আমরা নর্মালি পরে এগুলো সাধারণ হিসাব করব। যেরকম দেখো যে নর্মালি যদি সাধারণ হিসাব করি তাহলে এখানে 15 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, 11 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয়, 22। এরপরে হচ্ছে মাইনাস, এখানে যেটা আছে এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, একবারে লিখে বেলায় প্লাস, ঠিক আছে, প্লাস হয়ে যায়। তাহলে 2 আর 5 2 এর কত, 7 আর তাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 14, দিলাম 14। এরপরে এখানে আসো, এখানে এটা এই যে -1 আর এখানে দরকার নেই, এখানে প্লাসের সাথে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ওকে, তাহলে দিলাম মাইনাস। এরপরে এখানে এই মাইনাস আর এই মাইনাস যোগায় কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে কত হয়, -10, দিলাম 10। তাহলে সমান আমরা কত পাইলাম,
সমান সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -14 আর 10 কত 24, -24 থেকে 22 বিয়োগ করলে যেটা আসে 24 থেকে -2। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে একটা আনসার পাইছি, সেটা হচ্ছে কত -2 পাইছি, যে নির্ণায়কের মানটা কত পাইছি -2। ওকে, এখন আমরা যদি এইটাই নির্ণায়ক অন্য একটা কলাম বরাবর যদি বিস্তৃতি করি, তোমার ইচ্ছা মতন যে কোনো একটা কলাম বরাবর। ঠিক আছে, তার মানে দেখো আমি একটু রেগুলারে সাইজ করি। এখন আমরা তো প্রথম কি করছিলাম, এই সারি বরাবর বিস্তৃতি করছিলাম। এখন যদি আমি ইচ্ছা মতন আরেকটা কলাম নিয়ে বিস্তৃতি করি, তাহলে ধরো আমি এখন কোন কলাম বরাবর বিস্তৃতি করব, এই কলাম বরাবর বিস্তৃতি করব, এটা আমার পছন্দ। ঠিক আছে, মানে আমরা করতেছি যে কোনো সারি একটা নির্ণায়কের যে কোনো সারি যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃতি করো, তাহলে ওই নির্ণায়কের মানের যে কোনো পরিবর্তন হয় না, সেটাই আমি তোমাকে একটু দেখাচ্ছি। তাহলে ঠিক আমি এই কলাম বরাবর বিস্তৃতি করব। তাহলে এই কলাম বরাবর বিস্তৃতির প্রথম কাজটা কি? প্রথম কাজটাই হচ্ছে সমান সমান যে প্রথম বুক্তিটা নিলাম। ঠিক আছে, তোমার ইচ্ছা মতো যে কোনো বুক্তি নিয়ে কাজ করো, মানে এই কলাম বরাবর অন্য কোনো বুক্তি নিও, তুমি একবার এটা নিলা, একবার এটা নিলা, একবার অন্য কলমে গেলাগা বা অন্য সারিতে গেলাগা, তা হবে না। ঠিক আছে, অন্য কলমে যাওয়া যাবে না, একই কলমের যে কোনো বুক্তি নিতে পারো, কোনো প্রবলেম নেই। ধরো আমি 2 নিলাম, নেওয়ার পরে নিলাম 2, এরপরে কি করতে হবে, এই অবস্থানের চিহ্ন। তাহলে এই বুক্তির অবস্থানের চিহ্ন কি? এই বুক্তির অবস্থানের চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, বুক্তির অবস্থানের চিহ্ন কি? মাইনাস, আমাকে একটা মাইনাস দিতে হবে। পরে এই বুক্তিটা যে সারি বা যে কলমে আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই বুক্তিটা কোন সারিতে আছে? এই বুক্তিটা আমাদের এই সারিতে আছে। ঠিক আছে, এই সারিতে কিন্তু আমাদের এই বুক্তিটা আছে। তাহলে এই সারিটা বাদ, আর এই কলমটা তো বাদই। তাহলে অপর যে বুক্তিগুলোর গুণফল মানে হচ্ছে 1 এর সাথে 5 গুণ, তার মানে হচ্ছে কত 1 5 মানে হচ্ছে 5, এরপরে সূত্রের মাইনাস, এরপরে -1 তার মানে কত -2। ঠিক আছে, এটা আমাদের আসলো। ঠিক আছে, ওকে। পরবর্তী কি, এই কলামের অপর একটা বুক্তি নিলাম, মনে করো এই বুক্তিটা নিলাম -3 মানে 3, এর অবস্থানের চিহ্ন কি? প্লাস, দিলাম প্লাস। ঠিক আছে, দিলাম প্লাস। এরপরে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে যে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা গুণ করতে হবে এখন কাকে? এই যে বুক্তিটা যে সারিতে আছে সেই সারিটা বাদ দিতে হবে, মানে এই সারিটা বাদ দিতে হবে। এখন এই সারিটা এখন বাদ দিয়ে দিতে হবে, আর এই কলমটা তো বাদ দিয়ে দিব। তার মানে অবস্থানের কোণগুলা কি? 2 এর সাথে 5 গুণ করতে হবে, তার মানে কত 10। এরপরে -2 এর সাথে -1 গুণ, সূত্রের মাইনাস -1 -2 মানে হচ্ছে +2 মানে হচ্ছে 2। ঠিক আছে, এরপরে কি নিতে হবে? 4, তুমি এই কলমের আরেকটা বুক্তি আছে 4, তাহলে নিলাম 4। এরপরে এই বুক্তির অবস্থানের চিহ্ন কি? মাইনাস, দিলাম মাইনাস। ঠিক আছে, এরপরে গুণ করতে হবে। তাহলে এই বুক্তিটা কোন সারিতে আছে? এই সারিতে আছে, তাহলে এখন এই সারিটা বাদ যাবে আর এই কলমটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে বুক্তিগুলো অবস্থানে কি থাকলো? এই 2 এর সাথে এই সারি বাদ, তার মানে এই 2 এর সাথে এই 1, এখানে একটা 1 আছে। ঠিক আছে, 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করতে হবে, মানে কত 2। এরপরে সূত্রের মাইনাস, এই এর সাথে এই 1 গুণ করতে হবে, মানে হচ্ছে মাইনাস, মানে হচ্ছে +1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা গুণ করি, তার মধ্যে দেখো -2, এখান থেকে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মানে কত 10, তার মানে কত -2 দিয়ে গুণ করলে 7 14 -14। এরপরে আমরা যদি এখান থেকে গুণ করি, এখন যদি আমরা এই বিয়োগটা করি, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, 3 দিয়ে গুণ করলে 3 8 24, মানে হচ্ছে +24 24, তার মানে 3 হলে 3 4 12, তাহলে হলো 12। তাহলে এখন আমরা সমান সমান কত পাচ্ছি দেখো, 24 12 আর 14 হচ্ছে হলো কত 24 26, তার মানে -26 26 মায়ের প্লাস হচ্ছে কত 24 ইকুয়াল টু কত -2। তাহলে দেখো আমরা ওই সারি বরাবর যখন বিস্তৃতি করছিলাম, আমরা যখন এই সারি বরাবর বিস্তৃতি করছিলাম তখনও আমরা -2 পাইছিলাম, আমরা যখন এই কলম বরাবর বিস্তৃতি করছি তখনও কিন্তু -2 পাইছি। তাহলে তুমি এখান থেকে যদি এই সারি বরাবর বিস্তৃতি করো, তুমি যদি এই কলম বরাবর বিস্তৃতি করো, তুমি -2 পাবা। তুমি যদি এই কলম বরাবর বিস্তৃতি করো তারপরে তুমি -2 পাবা। তুমি যদি এই সারি বরাবর বিস্তৃতি করো সেম -2 পাবা। কিন্তু আমাদের ভুলটা কোন জায়গায় হয় জানো? আমরা সচরাচর মুখস্থ করি যেটা, যে আমরা যে নির্ণয়কটা নিয়েছিলাম, মনে করো যে এই নির্ণয়কটা আমরা নিচ্ছি, এই যে আমরা পরে কি করি, যে কোনো সারি বরাবর কলম বরাবর যখন ধরো আমি এই সারি বরাবর বিস্তৃতি করলাম, করার পরে প্রথমটা প্লাসই রাখি, 1 দিয়ে দেওয়া, যা করার করি, পরে একটা মাইনাস দিয়ে করে, যা করে পরে একটা প্লাস দিয়ে যা, মানে এভাবে কাজটা করি। মানে মস্ত আমরা জানি যে প্রথমটা প্লাস, পরে একটা মাইনাস, পরে একটা প্লাস হয়, সূত্রের মতন মস্ত রাখি। কিন্তু আসলে সকল সারি বুক্তির ক্ষেত্রে কিন্তু প্রথমটা প্লাস, পরে একটা মাইনাস, পরে একটা প্লাস হবে, যে এরকমটা কিন্তু কথা নয়। কারণ দেখো আমারটা কিন্তু যখন আমি এই কলম বরাবর নিয়ে বিস্তৃতি করছিলাম তখন কিন্তু আমারটা প্রথমে মাইনাস আসছিল, পরে একটা প্লাস আসছিল, পরে একটা মাইনাস আসছিল। তাহলে এখানে আমাদের হিসাবটা রাখতে হবে, আমরা এখানে চিহ্নগুলো যেগুলো বসাবো, মানে সূত্রের চিহ্নগুলো যেগুলো বসাবো, সেটা হচ্ছে আমি কোন সারি বা কোন কলাম বরাবর বিস্তৃতি করতেছি এবং সেই কলামের কোন বুক্তিটার বিস্তৃতি করতেছি সেটার উপরে ডিপেন্ড করবে। মানে হচ্ছে আমি যদি এখন এই বুক্তিটা বরাবর বিস্তৃতি করি মানে 1, তাহলে এই বুক্তির অবস্থানের চিহ্নটা কি? মাইনাস, তার মানে কিন্তু আমাকে এখানে একটা মাইনাস দিতে হবে। আমি যদি প্লাসটা করি তাহলে আমাদের প্লাস মাইনাসে পেছে পড়ে যাবো, কিন্তু আমাদের এখানে কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। পরবর্তীতে
আমি এই বুক্তি বরাবর বিস্তৃতি করব, তাহলে এই বুক্তি বরাবর যখন বিস্তৃতি করি, মানে বুক্তি বরাবর বিস্তৃতি মানে হচ্ছে এই বুক্তিটা বরাবর পরে এই যে বিস্তৃতিটা, তাহলে এই বুক্তি বরাবর যদি বিস্তৃতি করি তাহলে এই বুক্তির অবস্থানে চিহ্ন কি প্লাস, তখন আমাকে এখানে +3 দিতে হবে। পরবর্তীতে নিয়ম অনুযায়ী আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যেটা গুণ আকারে আসবে সেটা আমরা লিখবো। এখন যে পরে এই অবস্থানের এই বুক্তির, তাহলে এই বুক্তির অবস্থানের চিহ্ন কি মাইনাস, আমাকে এখানে মাইনাস দিতে হবে, দেওয়ার পরে 1 দেওয়া, পরে হচ্ছে আমাদের সারি কলম বাদ দিয়ে বাকিটা গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের কোন কলাম নিচ্ছে, কোন সারি নিচ্ছে, সেই সারি এবং কলামের অবস্থানে বুক্তিগুলো কিন্তু এখানে বসে। এটাই হচ্ছে সূত্রের নিয়ম। কিন্তু আমাদের মুখস্থের মতন যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস, এভাবে যদি কাজটা করি তাহলে সেটা একমাত্র প্রথম সারির ক্ষেত্রে পসিবল। সেটা কি প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলামের যদি ক্ষেত্রে করো তাহলে এটা পসিবল। যে প্রথম সারি বরাবর যদি বুক্তিটা বিস্তৃতি করি তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা কি প্লাস, এটা আমরা জানি। ঠিক আছে, প্রথম কী হবে প্লাস আসবে, পরেরটা মাইনাস পরেরটা প্লাস আসবে। আর যদি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করি সেটাও প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস আসে সূত্রের। কিন্তু আমি যদি এই জায়গায় চলে যাই তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, ঠিক আছে, পরেরটা প্লাস, তাও ঠিক আছে। কিন্তু আমি যদি মাঝখান বরাবরটা এসে পড়ি কলামটা, তখনই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তখন প্রথমটা অবস্থানের জন্য কি মাইনাস, পরের অবস্থানের জন্য কি প্লাস, পরের অবস্থানের জন্য কি মাইনাস, এগুলো আমাদের এই চিহ্নগুলো এভাবে আসবে। মানে সূত্রের যে চিহ্নগুলো, মাঝখানে যে কাজগুলো, ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো, সেগুলো তো বুঝতে পারছো। যে আমরা বুক্তিটা সহগুণক নির্ণয় করবো, সেই সহগুণকটা সেই বুক্তিটা লিখবো, প্লাস হচ্ছে সেই কি অবস্থানের মানে সেই বুক্তিটা সারি এবং কলমগুলো বাদ দিয়ে বাকি বুক্তিগুলো আর গুণ দিব, মানে মুখ্য কর্ণ বরাবর গুণ বিপল কি গৌণকর্ণ বরাবর। মনে থাকবে। তাহলে এই ছিল নির্ণায়কের মান নির্ণয় করার যত কথা ছিল। মানে আশা করি যে তোমরা বুঝতে পারছো যে একটা নির্ণায়কের আমরা কি কি শিখলাম, নির্ণায়কটা কি, নির্ণায়কের পরিচয়টা কি, নির্ণায়কের অনুরাশি কাকে বলে, নির্ণায়কের অনুরাশি কীভাবে নির্ণয় করতে হয়, এরপরে আমরা একটা নির্ণায়কের প্রত্যেকটা বুক্তির অনুরাশি কীভাবে নির্ণয় করব, এরপরে একটা নির্ণায়কের প্রত্যেকটা বুক্তির সহগুণক কীভাবে নির্ণয় করব, আর নির্ণায়কের মান নির্ণয় করার জন্য যত কথা, আর নির্ণায়কের মান নির্ণয় করার জন্য বুক্তির কোন সারি বরাবরটা নিয়ে কাজ করতেছো এটা একটু ভালো করে লক্ষ্য রাখবা। ওই সারির প্রত্যেকটা বুক্তির অবস্থানের চিহ্নগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবা। কারণ বুক্তি যে সারি বরাবর নিয়ে বিস্তৃতি বা যে কলাম বরাবর নিয়ে তুমি বিস্তৃতি করবা, যে বুক্তিটা প্রথমে লিখবা সেই বুক্তির অবস্থানের চিহ্নটাই কিন্তু এখানে বসবে, এটা একটু লক্ষ্য রাখবা, তাহলেই হবে। আর এই বিস্তৃতিটাই হচ্ছে আমাদের নির্ণায়কের অনেক টাইপের অনেক অঙ্ক করা হবে, এবং এই বিস্তৃতি হচ্ছে আমাদের আরেকটা প্রকারের বিস্তৃতি করা হয়, ওটা আমাদের আর একটু জটিল, আমরা ওই প্রকারে যাচ্ছি না। ওকে, এর পরবর্তীতে আমরা পরবর্তী লেকচারে আমরা নির্ণায়কের যে ধর্মগুলো আছে, যেগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নির্ণায়কের ধর্মগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।